আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা অনেকেই আছি কেমিস্ট্রিটাকে ভয় পাই। এটার কারণ হচ্ছে হাজারী স্যারের বইটা আমাদের লাইন বাই লাইন পড়া নেই। তো আমার এই ভিডিওগুলো বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য হাজারী স্যারের এই বইটা লাইন বাই লাইন পড়া হয় এবং কেমিস্ট্রির প্রতি ভয়টা দূর হয়। আমি ফার্স্টে যে কাজটা করবো, আমার যে বানানোর নোট আছে এই নোট থেকে তোমাদের আগে পড়ায় দিব। বিভিন্ন টেকনিক দিয়ে যেগুলো আমার জানা আছে, ছন্দ, এগুলাতে শিখাই দিব। তারপরে হচ্ছে দাগানো বই থেকে দেখাই দিব যে কি কি পড়া লাগবে। আর লাস্টে আমরা প্রিভিয়াস এর কিছু কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, তো আমরা আজকের টপিকটা শুরু করি। দেখো, 2.4 পরমাণু ইলেকট্রন বিন্যাস এবং আহ্বায়ক নীতি, পরিবর্জন নীতি। এই ইলেকট্রন বিন্যাস একটা ছোট্ট একটা টপিক থেকে মেডিকেল অ্যাডমিশন থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে। কি কি কোশ্চেন আসছে? খুব সিম্পল। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করো। ঠিক আছে, খুবই সহজ সহজ কোশ্চেন আসছে। সুতরাং আমরা এই টপিকটা পড়া শুরু করি। আসো, দেখো দেখো আহ্বায়ক নীতি মনে রাখবা। দেখো আহ্বায়ক অ দিয়ে শুরু হচ্ছে না, মনে রাখবা ক দিয়ে শুরু হবে। বিষয়টা কেমন? অ প্রথম অক্ষর, ক প্রথম অক্ষর না। দেখো, অতে হচ্ছে আহ্বায়ক আর কতে হচ্ছে কম শক্তির অরবিটালে। দেখো, একটা ইলেকট্রন আসলো, সেই ইলেকট্রনটা কি করবে? কম শক্তির অরবিটালে এসে আগে প্রবেশ করবে। ঠিক আছে, যদি কম বেশি মানে কোন অরবিটালে শক্তি কম কোন অরবিটালে শক্তি বেশি এটা বুঝতে না পারো, তাহলে আগের ভিডিওতে যাও, ওখানে দেখতে পাবা, শেষের দিকে আমি এটা শিখাইছি। আচ্ছা, এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি, তাই না? আমরা মনে করো একটা মনে করো অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করতেছি। সেই ইলেকট্রন বিন্যাস আমরা কিসের ভিত্তিতে করি? দেখো, আহ্বায়ক নীতির ভিত্তিতে করি। অরবিটাল ইলেকট্রন বিন্যাস আমরা আহ্বায়ক নীতির ভিত্তিতে করি। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বুঝি আহ্বায়ক নীতিটা আসলে কি বলতেছে। দেখো, মনে করো আমার কাছে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা এখন আমার কাছে দুইটাই ফাঁকা আছে। মনে করো 3d আর 4p দুইটাই আমার কাছে ফাঁকা আছে। দুইটার মধ্যে কোনটায় আগে বসবে এটা আমরা বের করব। ঠিক আছে, দেখো আমাদের প্রথম কাজই বলছিলাম তোমার এন প্লাস এল এর মান বের করা। দেখো, এখানে 3d আর 4p। দেখো, এখানে এন এর মান 3, এখানে এন এর মান 4, এখানে ডি। দেখো, ডি মানে হচ্ছে 2, এই যে 2 বসাইছি। এখানে পি মানে 1, এই যে 1 বসাইছি। দুইটার যোগফল 5 আসলো। কিন্তু দেখো 5 আসলে কি হবে? আমরা কি জানি যে দুটো তাহলে সমান হয়ে গেল, তাহলে কোনটা আগে বসবে? এইটাই তোমার ট্রিক। দেখো, যদি তোমার এন প্লাস এল একই আসে, তখন যার এন এর মান ছোট তার শক্তি কম। যার এন এর মান ছোট, কার এন এর মান ছোট? এই যে এন এর মান ছোট, তাহলে এইখানেই আমার সবার আগে ইলেকট্রনটা এসে বসবে। অতএব এই যে 3p-তে আমার ইলেকট্রনটা আগে এসে বসবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো আমরা আরেকটা এক্সাম্পল করি। কোন অরবিটালের শক্তি বেশি? 4s, 3p, 3d, 4p। দেখো, এস, পি, ডি, এফ, 0 1 2 3, তাই না? দেখো, 4 প্লাস 0, ঠিক আছে, 3p মানে 3 প্লাস 1, তারপরে 3d মানে 3 প্লাস 2, 4f মানে 4 প্লাস 3। এই সবগুলো আমার লেখা ঠিক আছে। এখন দেখো আমরা যোগ করি 4 4 5 7, তাহলে কার শক্তি বেশি বলো তো? আমরা সিম্পলি বলে দিচ্ছি এটা শক্তি বেশি, কিন্তু তোমাকে যদি আমি বলি ক্রমে লেখো, তখন কি করবো? দেখো, এটার পরে এটা আসবে, তাই না? কিন্তু এই দুটোর মধ্যে কি আসবে? এখন আমাদের এই ট্রিক্সটা খাটবে। দেখো, এই দুটোর মধ্যে কি আসবে? যার এন এর মান কম, যার এন এর মান কম তার শক্তি কম। সুতরাং এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এই এক্সাম্পলটা আমরা করি। এগুলো সব তোমার কিন্তু বইয়ের ওই দেখবা যে পাশে ছোট ছোট বক্স করে এমসিকিউ দেওয়া থাকে না, ওগুলা থেকে তোলা এগুলা। হ্যাঁ, এগুলা বানানো না, এগুলো হচ্ছে বইয়ের এমসিকিউ। বই খুললে এগুলো পাবা। দেখো, কোন অরবিটাল অসম্ভব? এই কোশ্চেনটা তোমাকে দিছে। দেখো, 2d থেকে আমরা চিন্তা করি। তোমার এখানে এন এর মান হচ্ছে 2 দেওয়া আছে, তাই না? তাহলে তোমার এল এর মান কত হতে পারে? তোমাকে একটা ভিডিওতে শিখেছিলাম যে 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তাহলে দেখো 0 আর 1 হবে, তাই না? মানে কত? 0 আর 1 মানে কি? এই যে এস আর পি হবে, মানে 2s 2p হওয়া সম্ভব। এই দেখো, 2s আর 2p হওয়া সম্ভব, মানে 2d হওয়া সম্ভব নয়। সুতরাং এটাই তোমার অসম্ভব। বাকিগুলো দেখো ইজিলি আসতেছে। তুমি করে দেখো, এই সেম নিয়মে ইজিলি আসবে। আচ্ছা, এইবার আসো এই টপিকটা আমরা একটু শিখবো। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তোমাকে শেখাবো এই একটা এমসিকিউ এর মাধ্যমে। ঠিক আছে, এইটা যদি তুমি শেখো, তোমার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। দেখো, আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে শিখবো? ঠিক আছে, আসো এখান থেকে আমরা শুরু করি। তোমাকে আমি কোশ্চেন কি করছি? কপারের 29তম ইলেকট্রন প্রবেশ করে কোথায়? 3d নাকি 4s এ? তোমাকে মনে করো এই এমসিকিউটা আমি দিছি। ওকে, এখন তুমি কি এখন বসে বসে মনে করো কপার 29, ঠিক আছে, তুমি শুরু করবা 1s2 2s2 2p6। তোমার একটা এমসিকিউ তুমি 38 সেকেন্ডও পাবা না, মেডিকেলে 40 সেকেন্ডও পাবা না। এখন এখানে যদি তুমি বসে থেকে বড় একটা মানে ইয়া করতে থাকো, তুমি পারবা না। সুতরাং যেন তোমার জন্য সহজ হয়, তাই আমি একটা ট্রিক বের করছি এখানে। ট্রিকটা কিছুই না, দেখো, তুমি লিখবা পরপর মৌলগুলো লিখবা: ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। মানে তোমার 24 25 26 27 28 29 30 পরপর তোমার মুখস্থ থাকতে হবে। এভাবে তুমি পরপর লিখলা। ওকে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক লেখা হয়ে গেল। এরপরে তুমি নিচে এই যে সংখ্যাগুলো লিখে ফেললা। ওকে, তুমি জাস্ট মনোযোগ দাও, দেখো তোমার জন্য কতটা সহজ হয়। তোমাকে জাস্ট জিজ্ঞেস করবো
নিকেলের কথা তুমি হুট করে বলে দিবা 8-2, কিভাবে? এই ট্রিকটা শেখো। প্রথম দুইটাকে তুমি একটা বক্স করে রাখো, কারণ এই দুটার মধ্যে একটু ঘাপলা আছে, শেষের দুটার মধ্যে একটু বক্স করে রাখো, এটার মধ্যে একটু ঘাপলা আছে। ঘাপলাটা কোথায়? দেখো প্রথমটার মধ্যে খালি ঘাপলা, আর কিছু না। এটার ট্রিকটা হচ্ছে, দেখো তুমি এই ক্রোমিয়াম আর কপার এই দুটো বাদ দিয়ে বাকিগুলো দেখো, আগে শিখে নাও। দেখো তোমার 25 আছে না, এটাকে তুমি উল্টা করে লিখবা 5-2। 26 আছে না, 6-2। 27 আছে না, 7-2। 28 আছে না, 8-2। 30 আছে না, 10-2। বিষয়টা এরকম। আচ্ছা যাই হোক, তো তুমি এইটুক শিখলা। দেখো এইটুক তোমার জন্য খুব সহজ হলো। এখন দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়াম তুমি 4-2 হওয়া উচিত ছিল, কিন্তু ক্রোমিয়ামটা ব্যতিক্রম। তাই মনে রাখবা এটা 5-1, মানে এইটার সাথে মিল থাকবে। 5-5 মিল আছে, তাহলে আর এক দিয়ে দিলাম। এখানে দেখো তোমার 29, মানে তোমার 10-1, আর এটা 10-2। ওকে, বুঝতে পারছো? আমি আরেকবার রিপিট করে দেখো। 25-5-2, 26-6-2, 27-7-2, 28-8-2। কিন্তু দেখো এই দুটো আমি একটা বক্স করছি, এটার কারণই হচ্ছে তোমার এই 5-5 যেন মেলে। এটা 5-1, এটা 5-2। এটা তোমার বক্স করছি কারণ কি? 10-1, 10-2। ওকে, মানে 10-1, 10-2, 6-1, 6-2 মানে কি? এই দেখো, তোমার জাস্ট যতটুকু তোমার লাগবে, এই দেখো শেষ কক্ষপথের ইলেকট্রনটুকু, 3d6 4s2। মানে কি? দেখো এই তোমার প্রথমটা সবসময় হবে কি? ডি, মানে 3d। আর এইটা হবে তোমার 4s। আর কিচ্ছু না, তুমি জাস্ট প্রত্যেকটা ইলেকট্রন মেনশন করতে পারবা। কিভাবে? দেখো তোমাকে আমি বললাম, আচ্ছা বলো তো আয়রন, এটা খুব কমন একটা, মনে করো বিক্রি মানে ইলেকট্রন বিন্যাস। তো জিজ্ঞেস করলাম বলো তো আয়রনের কত, তুমি আয়রন লিখলা 26, তোমার মাথায় হিট করা লাগবে আচ্ছা 6-2 আসবে, মানে 3d6 4s2। ওকে, তোমাকে আমি বললাম আচ্ছা বলো তো আয়রন 2 প্লাস কত, তোমার মাথায় হিট করতে হবে যে দেখো আয়রন 2 প্লাস মানে কি? আয়রন 2 প্লাস মানে তোমার 26, 26 ছিল প্রথম কথা, 6-2 ছিল, 2 প্লাস মানে এটা চলে যাবে, মানে 3d6 ইলেকট্রন বিন্যাস। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো যে Fe3 প্লাস, Fe3 প্লাস কত, তোমার মাথায় হিট করবে আচ্ছা 26 ছিল আগে প্রথম অবস্থায়, মানে 6-2 ছিল, এখানে কিন্তু আমি 3 বাদ দিব, মানে 5 থাকবে, মানে 3d5 আমার ইলেকট্রন বিন্যাস। কতটা সহজে তুমি পারতেছো? ওকে, কতটা সহজে পারতেছো? এই ট্রিকটা খুবই খুবই কাজের। তুমি এখন বসতে, পরীক্ষার হলে বসে থেকে তো ইলেকট্রন বিন্যাস করার টাইম পাবো না। তোমাকে আমি বললাম কপার ইলেকট্রন বিন্যাস করো, তোমার মাথায় হিট করবে আচ্ছা কপার ছিল আমার 29, তাই না? এটা একটা বক্স করে রাখছিলাম, মানে 10-1 হবে। তোমাকে বললাম জিঙ্ক কত, 30 ছিল, আচ্ছা 10-2 হবে। এই যে তুমি পেরে গেল। তোমাকে বললাম ম্যাঙ্গানিজ কত, দেখো 25 ছিল না, মানে 5-2। সুতরাং কতটা সহজে তুমি এটা পারতেছো। এখন দেখো কোশ্চেনের দিকে ফোকাস করো, আমি তোমাকে কি বলছি। কপারের ইলেকট্রন বিন্যাসের 29তম ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 29তম ইলেকট্রন মানে কি? এটা ইলেকট্রন সংখ্যা কত? 29 না, মানে শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে। মানে দেখো তুমি আর কষ্ট করে ইলেকট্রন বিন্যাস করা লাগবে না, তুমি জানোই তোমার শেষ কক্ষপথে মানে কোন দূরে তোমার ইলেকট্রন আছে। এখন তোমার বেসিক খাটাও। কি বলছে? শেষ ইলেকট্রনটা তোমার কোথায় প্রবেশ করবে, 3d নাকি 4s এ? দেখো আমরা 3d 4s বের করি। দেখো 3d মানে 3+2, 4s মানে 4+1। এটি এসপিডিএফ দিয়ে আমরা এই মানটা বসালাম, দিয়ে যোগ করে দেখলাম এটা। এই দুটোর মধ্যে কার শক্তি বেশি? দেখো তো 4s, এটা তোমার কিন্তু শক্তি কম, 3d শক্তি বেশি। তোমার বেসিক কথা কি বলে? যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু তোমাকে কি বলছে? শেষ ইলেকট্রন, মানে আগেরটা তোমার কাছে চাইনি, তাহলে শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? শেষ ইলেকট্রন পরেরটা প্রবেশ করবে। তুমি আমার কথা বুঝতে পারছো? তোমার কোশ্চেন কি করছি দেখো। 29তম ইলেকট্রন প্রবেশ করবে কোথায়? 29তম ইলেকট্রন মানে তো শেষ ইলেকট্রন। দেখো এভাবে বোঝো। তোমার 28 ইলেকট্রন আছে, 29 ইলেকট্রন আছে, তাই না? এখন তোমাকে আমি বললাম বলো তো 28 নম্বর ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, 4s না 3d তে? দেখো 4s এর শক্তি কম, তাহলে 28 নম্বর 4s এ প্রবেশ করবে না, তাহলে যেটা শক্তি বেশি সেখানেই সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করবে। এইটাই তোমার এখান থেকে কোশ্চেনটা। সুতরাং তোমার যদি এত বড় একটা কোশ্চেন তোমাকে মনে করি এমসিকিউ দিলাম, তোমাকে যদি এই জিনিসটা না পারো, তাহলে কি তুমি হচ্ছে মানে এই ট্রিকটা যদি তুমি না জানো, তাহলে কি তুমি এটা অ্যান্সার করতে পারবে এত তাড়াতাড়ি? সুতরাং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার এই চ্যাপ্টার বলো পরের চ্যাপ্টারে অনেক লাগে। ওকে, আচ্ছা। তো চালাক না হলে দুনিয়াতে টিকা খুব কঠিন, তো একটু চালাকি করবা এখানে, তাহলে দেখবা যে তোমার কাছে এই পড়াটা খুবই খুবই সহজ হয়ে গেছে। ওকে, দেখো এরপরে আমরা পলির বর্জনীতিতে চলে যাই। এটা জাস্ট মনে রাখা খুব সহজ। 124 মনে রাখবা। একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কন্ডম সংখ্যা কখনো সমান হয় না। শেষ, 124, আর কিছু না। এরপরে দেখো হুন্ডের নীতি। হুন্ডের নীতি খালি একটা কথা মনে রাখবে, একই শক্তি সম্পন্ন, আর কিছু মনে রাখতে হবে না। একই শক্তি সম্পন্ন। আর মেইন কথা এখানে আসো, হুন্ডের নীতির ভিত্তি কি? হুন্ডের নীতির ভিত্তি হচ্ছে ইলেকট্রনের স্পিন এর চৌম্বক ফল। কয়েকটা কথা, ইলেকট্রনের স্পিন, ভালো করে ফোকাস দাও, ইলেকট্রনের স্পিন এর চৌম্বক ফল। এবং এই হুন্ডের নীতিটা কোথায় কোথায় তোমার কাজ করবে না? এক নম্বর হচ্ছে এস অরবিটাল, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এবং
আরেকটা এটা তোমার অনুশীলনীতে দেখবা, অনুশীলনী কোশ্চেন যখন সলভ করবা ওখানে পাবা দেখবা ক্লোরিন। ঠিক আছে, তো ওই দুটো একসাথে লিখে রাখছি আমি। তো হুন্ডি নীতি কোথায় প্রযোজ্য না, একটাতে এস অরবিটাল আর একটা ক্লোরিনে। ওকে, আর এটা তোমার ভিত্তিটা কি, ইলেকট্রন স্পিনে চৌম্বক ফল। ওকে, আচ্ছা গেল। এবার দেখো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, তোমাকে তো আমি তখন পড়ালাম ক্রোমিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত পড়ালাম, তাই না? দেখো দুইটাতে কিন্তু ব্যতিক্রম ছিল, ক্রোমিয়াম আর কপার, এই দুইটা তোমার ব্যতিক্রম। কিভাবে মনে রাখবা দেখো, তোমাকে শিখালাম 24 আর 29, তাই না? 5 1 10 1, এই যে 5 1 10 1, কিন্তু নর্মাল নিয়মে করলে কিন্তু তোমার এটা আসতো, তোমার 3D4 4:2 আসতো, এখানে 3D9 4:2 আসতো, কিন্তু এগুলো ভুল। কেন ভুল? কারণ হচ্ছে পূর্ণ মানে 3D10 অথবা অর্ধপূর্ণ মানে 3D5 অধিক স্থিতিশীল। মানে এরা চায় যে আমি 3D5 অবস্থায় থাকবো, আমি 3D4 অবস্থায় থাকবো না, এটা আমি চাই না। সুতরাং সে কি করে, সে 3D5 অবস্থায় যায়, অর্ধপূর্ণ হয়ে যায় বা পূর্ণ হয়ে যায়। সুতরাং ব্যতিক্রম কোনটা, এখান থেকে কিন্তু মেডিকেলে কোশ্চেন আসছে। ওকে, এবার আসলে বইয়ে দেখাই দিই 4.2। এই যে দেখো হাবভাও থেকে জাস্ট পড়লা এটা, এখানে তেমন কিছু নাই। এই যে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, এটা তোমাকে শিখাইছি। পলির বর্ধনীতি 124, এই যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, এগুলো পারবা, এগুলো থেকে কোশ্চেন তেমন আসে না। এইটাও দেখবা, এই যে এই জিনিসটা, দেখো এই যে 3D10 মানে D10 বা D5 মানে এটা পূর্ণ, এটা অর্ধপূর্ণ। P6 মানে P3 আর P6 হয়, ঠিক আছে, এরকম বিষয়টা। আচ্ছা, এটা তো জানো, এই যে এন স্কোয়ার আর 2n² এর বিষয়টা, এটা তো আগের ভিডিওতে শিখেছি। হুন মানে একই শক্তি সম্পন্ন, আর কিছু মনে রাখতে হবে না। এস অরবিটালের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর অনুসরণীতে একটা আছে ক্লোরিন, এই জিনিসটা আগের ভিডিওতে শিখেছি, পারবা আশা করি। ওকে, এই যে এইটা লাইনটা দেখো, হুন্ডের নিয়মের ভিত্তি কি হলো, ইলেকট্রন স্পিনের চৌম্বক ফল, ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রন স্পিন, খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আহ্বান নীতির ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা রেখা দেওয়া আছে, এগুলো জাস্ট রিডিং পড়বা। এই যে এন প্লাস এল এর নিয়ম, এগুলো তো শিখাই দিছি। এটা পি অরবিটালের আকৃতি কেমন, ডাম্বেল আকার। এইগুলো তোমার লাগবেই না এখন, ঠিক আছে, এগুলো তোমার এইচএসসির জন্য ছিল। এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে এগুলো লাগবে না, তুমি জাস্ট একটা ট্রিক দিয়ে সব পেরে যাবা, এন প্লাস এন বের করবা, তো সব হয়ে যাবে। দেখো ডিও প্রত্যেক কয়টি অরবিটাল, এগুলো আগের ভিডিওতে শিখেছি 5টি। এই যে কিছু ব্যতিক্রম, ব্যতিক্রম কি কি আছে, ক্রোমিয়াম আর কপার, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। আচ্ছা, এরপরে দেখো এই যে এইটাও দেখাই দিছি আগের ভিডিওতে, এইগুলো এইগুলো সব তোমার আগের ভিডিওতে শিখেছি, তো ওইটা দেখে নিও। ওকে, এখানে তেমন কিছু নাই, এগুলো বারবার সবই। এই যে দেখো এই কোশ্চেনটা ডেন্টাল আসছে কোন সালে, আমি দেখলাম ডেন্টাল বা মেডিকেলে। সুতরাং দেখো এইগুলা কখনো বাদ দিবা না। তোমার বইয়ে যে হলো ছোট ছোট ছক করা এমসিকিউ থাকে, এগুলো একদম 100% ইম্পর্টেন্ট। তুমি কিছু পারো না পারো, এটা যেন বাদ না দিয়ে যাও, কারণ এইগুলা থেকে তোমার কোশ্চেন আসে। কোন নীতির ভিত্তিতে মূল অরবিটাল ইলেকট্রন বিন্যাস করা, এটা কিন্তু তোমাকে শিখালাম, ইলেকট্রন বিন্যাস করা আহ্বান নীতির ভিত্তিতে। সেইগুলো সিম্পল সিম্পল এমসিকিউ, ঠিক আছে, ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো ক্রোমিয়াম পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে, এটা একটু আমরা বের করি তো। তোমাকে আমি কি ট্রিক শিখাইছি বলো, ক্রোমিয়াম 24, তাই না, মানে তোমার কত হবে 5 1, মানে তোমার 3D5 4s1। দেখো কত তাড়াতাড়ি ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এখন তোমাকে আমি বলছি ক্রোমিয়াম পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে, এখন আমি কি করবো দেখো, আমি এই যে বক্সটা করব, এটা হচ্ছে তোমার 3D-র জন্য 3D, আর এখানে তোমার 4s। দেখো আমি বসাবো 3D5, তাই না, 1 2 3 4 5, শেষ। 3D4s1 মানে দেখো তাহলে 1 2 3 4 5 6, ছয়টা আছে, এই ছয়টা বের হয়ে গেল। যদি তোমার এরকম হতো 3D6 হতো, তাহলে কিন্তু তোমার এখানে একটা চলে আসতো। মানে জাস্ট বলতেছি, তো তুমি বের করার নিয়মটা শিখছো, খুবই সিম্পল কিন্তু এগুলা এমসিকিউ, জাস্ট বেসিক দিয়ে পারতে হবে, মুখস্থ করা যাবে না এগুলা। আচ্ছা, এই যে দেখো কত সহজ একটা এমসিকিউ আসছে, সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস, এগুলা তো বাচ্চা কালের পড়া, তাই না, এগুলা যেন ভুল না করো। তারপরে দেখো পর্যায় সারণীর কার্বন ইলেকট্রন বিন্যাস দেখো 13 14 সালে আসছে, কত সহজ, 6, তাই না? তাহলে 1s2 2p2। ওকে, এই যে এটা সোডিয়ামটাও করতে পারবা, তাই না? দেখো 2 8 1, 2 8 1, এটা তো জানোই ছোটবেলা থেকে। এগুলো সহজ সহজ এমসিকিউ, দেখো কত সালে আসছে, কত আগে, মানে এইগুলা সালে আসছে, কত সহজ সহজ এমসিকিউ। এটা দেখো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম কোনটি, দেখো ক্রোমিয়াম আর কপার কই, এই যে ক্রোমিয়াম। দেখো নিচের কোন পরমাণুর ডি অরবিটালে ইলেকট্রন আছে, খুবই সহজ, স্ক্যান্ডিয়াম। কারণ কি দেখো, ক্যালসিয়াম এটা হচ্ছে তোমার 20, এটা হচ্ছে আর্গন 18 19, তাই না, এইগুলা দেখো তোমার কিন্তু ইয়ার মধ্যে পড়তেছে না। এই দেখো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এগুলা কিন্তু তোমার ডি অরবিটালের মধ্যে পড়ে যাচ্ছে, যখন তুমি 3 অধ্যায় পড়বা তখন এটা আরো বিস্তারিত আইডিয়া পাবা ওই পর্যায় সারণী পড়ার সময়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ।